দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। একই সঙ্গে সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আমন্ত্রিত অতিথিদের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। আজ আমাদের নিউজ রুম সংলাপের দুজন অতিথি উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। শুরুতেই আমার ডান পাশে রয়েছেন অজয় দাশগুপ্ত, যিনি সহযোগী সম্পাদক দৈনিক সমকালে কাজ করছেন। ডক্টর শফিউল আলম ভুইয়াও রয়েছেন উপস্থিত, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপে। আমরা আলোচনায় যাওয়ার আগে টেলিভিশনগুলোর গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখে আসতে চাই। দর্শক, শুরুতেই নিউজ 24 এর প্রধান খবরগুলো দেখে আসতে চাই। ওয়েলিংটন টেস্টে সাকিবের ডাবল সেঞ্চুরি ও মুশফিকের শতক ভাঙল 44 বছরের পুরনো রেকর্ড। 2019 সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি, কর্মসূচি ডেকে তারা ঘরে বসে থাকে, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচন কমিশন গঠনে এই মুহূর্তে আইনের চেয়ে রাজনৈতিক ঐক্যমত বেশি জরুরি বলছেন বিশ্লেষকরা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল, কনকনে শীতে 5 জনের মৃত্যু। দর্শক, অন্যান্য গণমাধ্যমের প্রধান খবরগুলো আমরা দেখে আসতে চাই, তারপরেই আমরা আলোচনা শুরু করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনা চায় বিএনপি। বর্তমানে যে বিরোধী দল নির্মূল করার প্রক্রিয়া চলছে তা বন্ধ করতে হবে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সভা, মিছিল, সমাবেশ করার সমান সুযোগ দিতে হবে। ইসি পুনর্গঠনে সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ। সারা বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি। তুরাগপাড়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 5 স্তরের নিরাপত্তা, আয়োজনে খুশি মুসল্লিরা। যে নবী যে কাজটা দিয়ে গেছে আমাদের উপর বর্তায় দিয়ে গেছে শেষ ভাষণে, আমরা দাওয়াতটা সমস্ত মানুষের পৌঁছাবো। আল্লাহর দিদের লাভ করার জন্য, রাসূলের দিদের লাভ করার জন্য এখানে নামাজ পড়তে আসি। গ্যাস লাইনের জন্য গাজীপুরে বনের 13,000 গাছ কাটার সিদ্ধান্তে পরিবেশবিদদের উদ্বেগ। পরিবেশের যত কম ক্ষতি হয় সেই দিকে আমাদেরকে যেতে হবে। সেই জন্যই দরকার এই ইআইএ করা এবং সেই ইআইএকে বাস্তবায়ন করা। সমালোচনার মুখে 2019 সাল নাগাদ ষষ্ঠ শ্রেণীতে কমছে 5টি বই, শিক্ষার মান বাড়ানোর পরামর্শ। বইয়ের সংখ্যা কমানো হবে, কিন্তু বইয়ের গুণ থাকবে, যে বই সে পাওয়ার সঙ্গে সঙ্গে সে উৎফুল্ল হবে। প্রধানমন্ত্রীর ভাষণে সংকট নিরসনের রূপরেখা নেই, মন্তব্য মির্জা ফখরুলের। খেলা হবে 19 সালের নির্বাচনের মাঠে, বললেন নাসিম। কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের অনুষ্ঠানে পৌর মেয়রের ফাঁকা গুলি টক অফ দ্য টাউন। বৈধ অস্ত্রের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নেই, বলছে পুলিশ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, লাখো মুসল্লির তাকবীর ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ তীর। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, মঙ্গল কামনায় অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় জুম্মা। প্রধানমন্ত্রীর ভাষণে উন্নয়নের ফিরিস্তি বিভ্রান্তিকর, বললেন ফখরুল। নেতারা না হলেও প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপি কর্মীরা খুশি, ওবায়দুল কাদেরের দাবি। সিন্ডিকেট জটিলতায় বন্ধ মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি, রাশিয়ায় নতুন শ্রম বাজার সন্ধান। ইসি গঠনে দ্রুত আইন চান বিশেষজ্ঞরা। অধ্যাদেশ হলে বিতর্কিত হবার শঙ্কা, নির্বাচনকালীন সরকারের ক্ষমতা সীমিত রাখার তাগিদ। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনে লাখো মানুষের ঢল, একসাথে আদায় করলেন জুমার নামাজ। প্রচন্ড শীতে কাঁপছে উত্তরের জনপদ। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে 5.5 ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ছুটির দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, ক্রেতা আকর্ষণে মূল্য ছাড়ের হিড়িক, হকার উচ্ছেদে অভিযান।
দেখছিলেন অন্যান্য গণমাধ্যমের প্রধান খবরগুলো। আজকের খবরের মধ্যে মূলত গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। সেখানে বিএনপি বলছে সংকট নিরসনের উদ্যোগ নেই প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে। ওবায়দুল কাদের বলেছেন নেতারা না হলেও বিএনপির কর্মীরা খুশি। একই সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ খবর এসেছে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। আমরা আলোচনা শুরু করতে চাই এই বিষয়গুলো দিয়ে। শুরুতে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েই আমরা শুরু করতে চাই। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে পারি, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেটি বলেছেন যে রাষ্ট্রপতির যে উদ্যোগ, সেই উদ্যোগের প্রতি সবাই আস্থা রাখতে পারেন এবং সবাই পরবর্তী নির্বাচনে অংশ নেবেন, যার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। একটি বিষয় আমি একটু আলোকপাত করতে চাই। নির্বাচনকালীন সরকারের জায়গাটি নিয়ে গতকাল যে প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ গত পরশুদিন, সেই জায়গাটায় নির্বাচনকালীন সরকারেরও একটা মানে রূপরেখা ঠিক বলা যাবে কিনা জানি না। তারা নির্বাচন করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, সেজন্য 11টি পয়েন্ট বলেছে। তার মধ্যে তারা যেটা বলেছে যে নির্বাচনকালীন সরকার শুধুমাত্র রুটিন ওয়ার্ক পালন করবে। কতটা মনে করেন কতটা কাজে দেবে এই মানে সরকার যখন এটি বলছে, হয়তো বা আগামী নির্বাচন তারা এভাবেই চায়? এটা তো মানে শেখ হাসিনা কিন্তু এই 2014-তে যে নির্বাচন হয়েছে 13-তে অক্টোবরের দিকে কিন্তু এই ধরনেরই একটা যে আমাদের যারা সংসদ সদস্য না সেরকম কয়েকজন মন্ত্রী পদত্যাগ করলেন, যেমন দিলীপ বড়ুয়া ইত্যাদি। তারপরে উনি একটা মন্ত্রিসভা করলেন যারা কেবলমাত্র সংসদেই ছিল তাদেরকে নিয়ে, এবং সেখানে কিন্তু বিএনপিকে একটা আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনারা জয়েন করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে, আরও যে মন্ত্রণালয় চান খুশি মতো নিয়ে নিন। তো বিএনপির ইলেকশনে যায়নি। এখন যে প্রস্তাব সেটা কিন্তু ওইটাই, অর্থাৎ 2013-তে যে উনি যেটা অক্টোবরে করতে চেয়েছিলেন একই ধরনের, এখানে নতুন কিছু নেই। আর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যা বলছেন, মানে ক্ষমতাসীন যারা আর কি, আইনে কিন্তু আছে আমাদের দেশে যে রাষ্ট্রপতি যা কিছু করবেন প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া সব কিছুই কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন। কাজেই আওয়ামী লীগ একটি বলবো যে প্রায় 70 বছরের রাজনৈতিক দল, আমরা যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় মানে সব সিজন পলিটিশিয়ানদের দল বলা যায় আর কি। তো তারা যে অবস্থানটা নিয়েছেন, তারা ভেতরে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর মাধ্যমে কোনো পরামর্শ দেন কি দেন না সেটা ভিন্ন, কিন্তু প্রকাশ্য যে অবস্থান সেটা মানে রাষ্ট্রনায়কোচিত অবস্থানই বলবো আমরা। এবং আওয়ামী লীগ বলেছে যে রাষ্ট্রপতি যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা তারা মেনে নেবেন। এখন ভেতরে কি পরামর্শ দিবেন সেটার সুযোগ তো অবশ্যই সংসদীয় পদ্ধতিতে থাকে, রাষ্ট্রপতির উপরে যথেষ্ট প্রধানমন্ত্রীর সংবিধানই সেই ক্ষমতাটা দিয়েছে। কাজে নির্বাচন তার দল, কিন্তু বিএনপি যেভাবে বলছে তারা একটা সুবিধা হলো যে বিএনপির আমাদের একটা সময় আমরা দেখেছি যে সংবাদপত্রে বিবৃতির লড়াই চলতো, সেটা একদিন দুই দিন পরে পরে হতো বা কখনো এক মাস পরে একটা ইস্যু আসতো, কিন্তু এখন টেলিভিশন আসার কারণে তার সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনে নানান রকমের মাধ্যম। আমাদের শরীফুল ইসলাম সাহেব তো যুক্ত আছেন, জানবেন যে বাংলাদেশের শতাধিক অনলাইন মানে নিউজ শফিউর কাজ করছে। ডক্টর শফিউল আলম ভাই, আমি একটু আসতে চাই যে প্রধানমন্ত্রীর বক্তব্যে আপনি আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। না, যেমন প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে গতকালকেও আমি বিভিন্ন চ্যানেলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, আজকেও বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রতিক্রিয়া এসেছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আধা ঘন্টার যে বক্তব্যটি রেখেছেন সেই বক্তব্যে মূলত উনি গত 8 বছরে প্রথম 5 বছর 2008 থেকে 2013, তারপরে 2014 জানুয়ারির 5 জানুয়ারি নির্বাচনের পরে আরও 3 বছর, গতকালকে ওনার 3 বছর পূর্তি হয়েছে। তো সেটি উপলক্ষে তার সরকার যে আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করেছে সেটার একটা বর্ণনা দিয়েছেন। একেবারে মানে আমি বলবো যে অর্থনৈতিক সামাজিক থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, তারপরে রাষ্ট্রের অপকাঠামোগত উন্নয়ন, সব কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে তথ্য উপাত্ত দিয়ে সেটা জাতিসংঘ ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাটায় সেটাতে আসছি আমি, সেটা উপস্থাপন করেছেন। তারপরে উনি বলেছেন যে উনি যদি ক্ষমতায় থাকেন বা তাহলে সামনে আরও কি কি করবেন, সেই তার মধ্যে রয়েছে যে দারিদ্র 15 ভাগে নামিয়ে আনা। কারণ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যখন 2008-এ ক্ষমতায় আসে তখন বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল 42%, এখন এটা
20 থেকে 22% এসে দাঁড়িয়েছে। এটাকে 15 থেকে 16% উনি নিয়ে যেতে চান। তারপরে আরও যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো এখন চলছে, যেমন ধরেন বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর যে বিষয়টি সেটি চলছে, সেটি সম্পন্ন করা। তারপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পূরণ করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর অগ্রসর হয়েছে, এখন এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে উনি এগিয়ে যেতে চান। তারপরে ধরেন ডিজিটাল বাংলাদেশের যে কাজ কর্মকাণ্ডগুলো চলছে সেগুলো শেষ করা। তো এই আর্থসামাজিক উন্নয়ন, ধরেন বিদ্যুতের ক্ষেত্রে 80% মানুষ এখন বিদ্যুৎ পায়, উনি চান যে সামনে 100% বিদ্যুৎ মানুষ বিদ্যুৎ পাক। তারপরে আপনার এই যে উনি বলেছেন যে আপনার পরমাণু বিজ্ঞানের জগতে প্রবেশ করবে বাংলাদেশ, নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট হবে সেটির মধ্য দিয়ে। তারপরে বাংলাদেশ স্যাটেলাইট যুগেও প্রবেশ করবে, বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে। তার পাশাপাশি যে বিষয়টা বলেছেন, যেটি নিয়ে আপনি আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছিলেন, যে নির্বাচন কমিশন এবং নির্বাচন, সেখানেও কিন্তু উনি স্পষ্ট একটা ধারণা দিয়েছেন। সেটা কি? উনি বলেছেন যে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন প্রদান করবেন, সেই নির্বাচন কমিশনের ব্যাপারে সকলের আস্থা থাকবে এবং সব রাজনৈতিক দল সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর আরেকটি বিষয় বলেছিলেন যে আমরা 2014-এর 5ই জানুয়ারি নির্বাচনের আগে একটা নির্বাচনকালীন সরকার, জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন। বিএনপিকে বলেছিলেন, যেটি অজয় দা একটু উল্লেখ করেছেন, বিএনপিকে বলেছিলেন সেখানে সরকারে মন্ত্রী দেওয়ার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রণালয় নেওয়ার জন্য। বিএনপি সেখানে রাজি হয়নি। তো এই যে রাষ্ট্রপতি যে আজকে নির্বাচন কমিশন দিচ্ছেন, বাংলাদেশের সংবিধান অনুসারে যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মহামান্য রাষ্ট্রপতির কাজ করার কথা। তো সেটি যদি সংবিধান অনুসারে সত্য হয়, তাহলে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী চান যে মহামান্য রাষ্ট্রপতি একটা নির্বাচন কমিশন গঠন করুন, এবং সেটা চান বলেই কিন্তু উনি রাষ্ট্রপতির হাতে ছেড়ে দিয়েছেন। বিএনপি দাবি করেছিল যে নির্বাচন কমিশন, এই যে পরবর্তী যে নির্বাচন কমিশন হবে, এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে সেই নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে সকল দলের ঐক্যমত প্রয়োজন এবং সকল দলের সাথে আলোচনার প্রেক্ষিতে যাতে এটি করা হয়। অজয় দাশগুপ্ত যেটি বলছিলেন যে প্রকাশ্য অবস্থান আওয়ামী লীগের এটি, কিন্তু ভেতরে অন্য কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আছে? সেটি আমি আসছি। যেমন ধরুন যেটি বলছিলাম যে এই তো কথার মাঝখানে পয়েন্ট উত্থাপন করলে যেটা হয় যে কথার ফ্লোটা নষ্ট হয়ে যায়। তো যেটি বলছিলাম যে এই যে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু আলোচনার উদ্যোগ নিয়েছেন, প্রথমে বিএনপিকে ডেকেছেন, তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, আওয়ামী লীগও আলোচনায় অংশগ্রহণ করেছে রাষ্ট্রপতির সাথে, অন্যান্য দলগুলো করবে। এখন এটা তো হচ্ছে যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করবেন, রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা কিন্তু কানে কানে করার সুযোগ কম। কানে কানে তো ব্যক্তিগত পর্যায়ে আলাপ হতে পারে, গোপনে আলাপ হতে পারে, কিন্তু ফর্মাল ডিসকাশন যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির মধ্যে, সেটি কিন্তু লিখিত আকারে বা বৈঠকে হতে হবে। যেটি হয়েছে, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী তার দল নিয়ে গিয়েছেন, তার প্রস্তাবনা দিয়েছেন, তো সেখানে স্পষ্টত কিছু বিষয় আলাপ করেছেন। এখন ধরেন প্রধানমন্ত্রী কানে কানে কি বলে দিচ্ছেন বা গোপনে কি বলছেন, সেটি আমাদের জানার কথা না, জানার বিষয়ও না। আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে এখানেই কিন্তু একটা ব্যতিক্রম হয়েছে, যে সরকার চাইলে তো তার পছন্দ মতো নির্বাচন কমিশন করে দিতে পারত, সংবিধান অনুসারে কিন্তু সেই জায়গায় কোনো সমস্যা নাই। রাষ্ট্রপতিরও কিন্তু সকল রাজনৈতিক দলগুলোকে ডাকার দরকার ছিল না। তাহলে ডাকছেন কেন? ডাকছেন এই কারণে যে যাতে একটা ঐক্যমতে পৌঁছানো যায় নির্বাচন কমিশন নিয়ে। কারণ বর্তমান সরকার চায় যে 2019-এর শুরুতে বা 2018-এর শেষে যে নির্বাচনটি হবে সেটি যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, এবং সেই জন্য যেটা দরকার একটা সুযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং সেই নিরপেক্ষ নির্বাচন কমিশন করতে গেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার। সেই কারণেই কিন্তু আলোচনা। তো যখন প্রধানমন্ত্রী এতটাই আপনার উদার হচ্ছেন, রাষ্ট্রপতি যেখানে আলোচনায় ডেকেছেন, সেখানে গোপনে প্রধানমন্ত্রীর অন্য কিছু বলবার সুযোগ আছে কিনা আমি জানি না। আমরা ফিরবো এই আলোচনায়, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, নিউজরুম সংলাপে ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আমরা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন।
দর্শক আবারও স্বাগত নিউজরুম সংলাপে। এর মধ্যে আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তার সঙ্গে একটু পরিচয় করে দিই। একেবারে সর্বডানে উপস্থিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার, যিনি সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। ডক্টর শফিল আলম ভূঁইয়া, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি যেটা বলছিলেন, আপনার আসলে কি মনে হয় যে আপনি আসলেই কোনো আশা দেখেন কিনা? আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপি বারবারই আসলে অভিযোগের জায়গাটায় রয়েছে, মানে একটা জায়গা খুবই স্পষ্ট যে আস্থার জায়গাটা খুব বেশি তৈরি হয়েছে কিনা। কারণ সব পক্ষ থেকে বলা হচ্ছে যদি পারস্পরিক আস্থার জায়গাটা তৈরি না হয় তাহলে আসলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকটটা আসলেই সমাধান হওয়া কঠিন হবে। না, আমি যেমন আশাবাদী যে রাষ্ট্রপতি যেহেতু আলোচনা করছেন, যে আলোচনার ফলে উনি হয়তো একটা সুযোগ্য নির্বাচন কমিশন উপহার দেবেন। এখন বিএনপি মানবে কি মানবে না সেটা বলা মুশকিল, কারণ হচ্ছে যে এখন বিএনপির পক্ষ থেকেও যে প্রতিক্রিয়া এই পর্যন্ত দেখানো হয়েছে, আজকের পত্রিকায় দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দেবেন। তো যেটি গতকালকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটু ইনডিরেক্টলি বলেছেন যে আমরা ধরেন রাজনীতি বিশ্লেষণ যারা করি, এই যে গতকালকের বক্তৃতায় প্রধানমন্ত্রী যে জাতীয় সরকারের নির্বাচনকালীন সময়ে জাতীয় সরকারের বিষয়টি যে উনি উত্থাপন করেছেন, সেখানেই কিন্তু একটা ইঙ্গিত আছে। এখন ধরেন এই যে নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে সরকারি দল তো অনেকটা এগিয়ে এসেছে, সংবিধান অনুসারে তাদের এতটা করবার কথা না, বিএনপিও কিন্তু আলোচনায় গেছে। এখন সকল দলই কিন্তু চাইছে একটা ভালো নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশনটি দেওয়ার পরে যদি রাষ্ট্রপতি কোনো ধরনের বিতর্কিত ব্যক্তিদেরকে নিয়োগ না দেন, আমার বিশ্বাস যে রাষ্ট্রপতি কোনো বিতর্কিত ব্যক্তিকে সেখানে দেবেন না, তো যদি না দেন সেক্ষেত্রে বিএনপির উচিত হবে নির্বাচন কমিশনটি মেনে নেওয়া। এবং বিএনপির জন্য এটা খুবই ক্রুশিয়াল এই কারণে যে বিএনপি 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে বিএনপি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যে তাদের যে আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি তারা নিয়েছিল, যার মধ্যে আমরা দেখেছি যে অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে বোমাবাজি, মানুষকে পুড়িয়ে মারা, এই ধরনের ঘটনা ঘটেছে সেই আন্দোলন সংগ্রামের সময়ে। তো তারপরে এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কিন্তু আবার নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে এসেছে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি তীব্র কোনো আপত্তি জানায়নি, বলেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দেখতে হবে। তো এখন যে নির্বাচন কমিশন আমরা সামনে আসছে, সেই নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে যদি সবাই নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে রাজনীতিতে একটা সুবাতাস বইবে এবং এই সমঝোতার জন্য সকল দলকেই কিন্তু সমানভাবে আগ্রহী হতে হবে। শুধু সরকারি দল আগ্রহী হলো বা বিরোধী দল আগ্রহী হলো তাহলে কিন্তু সমাধানটা হবে না, সকল দলকে আগ্রহী হতে হবে। মোস্তফা কামাল মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য কতটা আশা দেখেন আপনি নির্বাচন কমিশন গঠনের জায়গাটাই এবং নির্বাচনকালীন সরকারের জায়গাটাই? এখনো পারস্পরিক আস্থা নিয়ে আসলে সমালোচনার জায়গাটা এখনো রয়েছে। আসলে প্রধানমন্ত্রী গতকাল একটা সুন্দর বক্তব্য রেখেছেন এবং উনি দৃঢ় আশা প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন হবে এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং উনি এও আশা ব্যক্ত করেছেন যে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আসলে যে আপনার ডায়ালগ প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। শেষ পর্যায়ে 23টি রাজনৈতিক দলের মধ্যে অংশ নিয়েছে, 8টা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জি জি, তো এটা কিন্তু বিএনপির দাবির ভিত্তিতে হয়েছে। বিএনপি দাবি প্রথম উত্থাপন করেছিল, আগে কিন্তু এই প্রক্রিয়াটা ছিল না। আগে যেটা ছিল সেটা ছিল আপনার একটা সার্চ কমিটি করা বা না করা, নিয়ম দিয়ে দেওয়া, কখনো কখনো সার্চ কমিটি হয়েছে। তো এটা একটা ইমপ্রুভমেন্ট কিন্তু আগের তুলনায়। তো আমি মনে করি গভর্নমেন্ট এখন আমাদের যে সংসদ পদ্ধতির সরকার, সেখানে কিন্তু প্রেসিডেন্টের নিজস্ব উদ্যোগ বলে কিছু থাকে না। প্রেসিডেন্টের উদ্যোগটা আমাদের ধরেই নিতে হবে যে প্রধানমন্ত্রীর সমর্থনে বা পরামর্শে হয়েছে। তো সেদিক থেকে বিবেচনা করলে আমি অত্যন্ত আশাবাদী যে এই ডায়ালগ পরবর্তী তারা সদিচ্ছার পরিচয় দেবেন এবং যাতে সকল বিরোধী দল সামনে নির্বাচনে অংশগ্রহণ করে সেরকম একটা পরিবেশ সৃষ্টি হবে। আমার একটু জানার যে নির্বাচনকালীন সরকার নিয়েও মানে আপনার আওয়ামী লীগ যে প্রস্তাব দিয়েছে 4 দফা নির্বাচন কমিশন গঠনের জায়গাটাই, সেই যে পুরো 10 পাতার একটা প্রস্তাবনা ছিল, তার মধ্যে 11টা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেই জায়গাটাই তারা যেটা বলেছে যে
নির্বাচনকালীন সরকারের জায়গাটা একটা শক্তিশালী নির্বাচন কমিশন দরকার, যার অধীনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসন, নির্বাচন কাজে সংশ্লিষ্ট যেসব সংস্থা প্রতিষ্ঠান তাদেরকে ন্যস্ত করা হবে এবং একই সঙ্গে নির্বাচনকালীন যে সরকার থাকবে তারা রুটিন দায়িত্ব পালন করবে। বাংলাদেশের বাস্তবতায় কতটা সম্ভব এটা মনে করেন, কতটা নিরপেক্ষ আচরণ করতে পারে ওই সময় নির্বাচনকালীন সরকার? বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্নে চলে আসলাম। বাংলাদেশের বাস্তবতায় অনেক কিছুই সম্ভব, প্রোভাইডেড আমরা মিন করি যে রাজনৈতিক নেতৃত্ব যদি মনে করে যে দেশের সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, তাহলে নির্বাচন কমিশনকে সেভাবে শ্রদ্ধা এবং সেভাবে মেনে নেওয়ার একটা মানসিকতা নিয়েই তারা করবে। আর যদি তাদের মধ্যে সেই চিন্তাভাবনা না থাকে, তাহলে নির্বাচন কমিশন আগের মতোই হবে। তো নির্বাচন কমিশনেরও আবার আরেকটা বিষয় আছে, সেটা হলো যে চাকরি করা আর একটা দায়িত্ব পালন করা। আমাদের মধ্যেও সাহসী লোক আছে কিন্তু, যে ভাই আমার এই দায়িত্ব অর্পিত আছে, করতে না দিলে বাদ দেন, আমার পথে আমি থাকলাম, আর যদি নির্বাচন করতে হয় এগুলি মেনে নির্বাচন করতে হবে, এরকম স্ট্যান্ডার্ড লোক আছে কিন্তু। তো আমি আশাবাদী, কারণ গণতন্ত্রের পথটা যদি আপনার সুনির্দিষ্টভাবে ঐক্যমত্যের ভিত্তিতে নির্দিষ্ট না হয়, তাহলে কিন্তু প্রক্রিয়াটা একটা প্রাতিষ্ঠানিক এবং টেকসই অবস্থায় আসে না। এর জন্য যে ক্ষতি হয় তার পুরোটাই রাজনীতিবিদদের উপর দিয়ে যায়, এটা কিন্তু আমাদের স্মরণ রাখা উচিত। অন্যরা নানান রকম অজুহাত দিয়ে এদিক ওদিক সরে যেতে পারে, কিন্তু রাজনীতিবিদরা সরতে পারে না। আবার আসবো অজয় দাশগুপ্ত, অনেকক্ষণ পরে আসছি। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই, আপনি হয়তো অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন। না, একটা হলো যে আওয়ামী লীগের জন্য একটা সমস্যা হলো কি, যা কিছু করছে এটা কিন্তু বিএনপি কখনো করে নাই যখন তারা ক্ষমতায় ছিল। এটা কি আপনি ইতিবাচক দেখছেন? না, এটা হলো যে বিচারপতি এম এ আজিজ প্রধান নির্বাচন কমিশনার ছিল, কিংবা 1996 এর আগে এক বিচারপতি সাদেক সাহেব ছিলেন। এরা কিন্তু খুবই পক্ষপাতপূর্ণ এবং তাদেরকে কিন্তু সরে যেতে হয়েছে। এখন যে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে, সেইটার আগেরবার যেটা এখন যেটা আছে ইতিমধ্যে, সেটাও কিন্তু আওয়ামী লীগ সবার সঙ্গে একটা আলোচনা করেই করেছিল। পরে কিন্তু বিএনপি তার অবস্থানটাকে প্রথমে বলেছিল যে খুব ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু নির্বাচন যতগুলো হয়েছে, বিশেষ করে স্থানীয় সরকারের নির্বাচনগুলো, সেগুলো আর অভিজ্ঞতা থেকে কিংবা তাদের নিজস্ব ধারণা থেকে তারা বলছে যে এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনেই যাব না, এরকমই কিন্তু একটা অবস্থান তারা ব্যক্ত করেছিল। আওয়ামী লীগের জন্য আমাদের রাজনীতির ইতিহাসটা যদি দেখেন, 70 বছরের এই দলটা প্রায়, তাদের একটা সুবিধা হলো কি, তারা বিরোধীদের স্পেস দিতে জানে। কিন্তু ধরেন 2014 বা 15-তে বিএনপি পরপর 2 বছর যে সরকারকে সহিংস উপায়ে উৎখাতে যে আন্দোলন করেছে, তারপরে এই 3 মাসের হরতাল অবরোধ 15-তে, এইটা থেকে বিএনপিকে কিন্তু স্পেস দিলে এপ্রিলের প্রথম দিকে বিএনপি আন্দোলন একেবারেই প্রথম দিন থেকেই তো আন্দোলনের মানে ভেঙে পড়ছিল, কিন্তু 3 মাস পরে একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগ বলে যে ঠিক আছে, ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোট 3টার নির্বাচন হবে, এবং দেখা গেল যে বিএনপি পার্টিসিপেট করলো। আমরা একটু সামনের দিকে তাকাতে চাই, সেই জায়গাটা আমি বলছি সেই স্পেসটা কিন্তু দিতে জানে। এখনও নারায়ণগঞ্জটা কিন্তু দেখেন প্রতীক নিয়ে, দলীয় প্রতীক নিয়ে, দলীয় মনোনয়নে সেই স্পেসটা কিন্তু দিতে জানে। আমরা আশা করব যে মানে ভবিষ্যৎ নির্বাচনেও সব দলের অংশগ্রহণমূলক, বিএনপি কিন্তু সংসদে নাই, কাজে আমাদের যে সংবিধানে একটা ব্যবস্থা আছে যে যারা সরকারে আসবে তারা কিন্তু সংসদ সদস্য হতে হবে নির্বাচনকালীন সরকারে। সেই জায়গাটা কি অ্যারেঞ্জমেন্ট হবে সেটা কিন্তু একটা রাজনৈতিক সমঝোতার প্রশ্ন। বিএনপি একটা রাজনৈতিক সমঝোতার কথা বলছে, কিন্তু কি ফর্মুলায় হবে, বিএনপি কিন্তু এখন সংসদে নেই, আমাদের 10ম সংসদে। কাজে একাদশ সংসদের নির্বাচনকে পরিচালনা করার জন্য
যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা নির্বাচনকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে নামে যেভাবেই বলেন না, তত্ত্বাবধায়ক সরকারের তো সুযোগ নেই এবং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনকালীন সরকার সেটাও আসলে বলা নেই। সেটাও কিন্তু হচ্ছে যে আপনাকে সংসদ সদস্য যারা, যে কারণে এই আমার দশম সংসদের কিন্তু দিলীপ বড়ুয়া বাদ গিয়েছিলেন বা অন্য যারা সংসদ সদস্য ছিলেন না তারা বাদ গিয়েছিলেন। কাজে এইটা একটা ফর্মুলা কিন্তু উদ্ভাবন করতে হবে এবং সেটা অবশ্যই যদি অংশগ্রহণমূলক নির্বাচন করতে হয় তাহলে একটা সব দলের সঙ্গে একটা আলোচনা, উদ্যোগ সেটা আওয়ামী লীগকেই নিতে হবে। আমার ভরসার জায়গাটা এই যে আওয়ামী লীগ অতীতে দেখা গেছে যে বিরোধীরা যখন একেবারে কোণঠাসা, তখন আরও কোণঠাসা করার পরিবর্তে তাদেরকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার সুযোগ অতীতে দিয়েছে। কাজে এটা হচ্ছে ভরসার জায়গা। ডক্টর শফিউল আলম ভাই, আমার জানার যে বিএনপি বলছে যে আলোচনা নির্বাচন কমিশন গঠনের জায়গাটা যেরকম আলোচনা হচ্ছে, নির্বাচনকালীন সরকার যে রূপরেখা কাঠামো সেই জায়গাটায়ও প্রধানমন্ত্রী আলোচনার ব্যবস্থা করবেন। সংবিধান যেটা বলছে যে সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচনকালীন সরকারের বিষয়টি স্পষ্ট করে আসলে বলা নেই সংবিধানে। আপনি আসলে সংবিধানে যেটি দাদা আলোকপাত করছেন, সংবিধানে আবার একেবারে নিষেধও করা নাই না, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটা নির্বাচনকালীন সরকারের এই মুহূর্তে সংবিধানের ওই ধারাটা আমার মনে পড়ছে না, কিন্তু সংবিধানে আছে। যে আমরা যখন 2014 এর আগে যখন আলোচনা করছিলাম যে কিভাবে জাতীয় সরকার হতে পারে বা নির্বাচনকালীন সরকার হতে পারে, সংবিধান সেটাকে উড়িয়ে দেয় না। আপনি নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটা সরকার গঠন করা যায় নির্বাচনকালীন সময়ে। তবে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে আপনার যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বড় রাজনৈতিক দল যেগুলো, তাদের একটা ঐক্যমতে আসা যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাটা কি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে সকল দলকে সমানভাবে ছাড় দেওয়ার মানসিকতাটা থাকতে হবে। যে আনফর্চুনেটলি আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, খুব বেশি পিছনে যেতে হয় না, যে 1990 থেকে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু এই যে নির্বাচনী ব্যবস্থায় নানা রকমের যে এক্সপেরিমেন্ট, সেটা ব্যর্থ হয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির দায়টা বেশি পড়ে। কিভাবে বেশি পড়ে আপনি দেখেন, 1990 সালে যখন 3 জোটের রূপরেখা করা হয়েছিল, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কথা হয়েছে। তো নির্বাচন হয়েছে 1991, বিএনপি ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে যখন আবার 96-এ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করার কথা, বিএনপি কিন্তু সেটা করেনি। আওয়ামী লীগকে আন্দোলন করতে হয়েছে। বিএনপি একটা 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করেছে, সেই নির্বাচনে ধরে রাখতে পারেনি, আন্দোলনের মুখে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছে। 2001-এ আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে তার মেয়াদ ছাড়ার পরে। বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু 2006 সালে এসে বিএনপি আবার একই প্রক্রিয়া অবলম্বন করলো। বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারকে নিজের মতো করে করার জন্যে বিচারপতিদের বয়স বাড়ানো, তারপরে আপনার নিজেদের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে একটা পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকার করলো, যার প্রেক্ষিতে আন্দোলনের মুখে কিন্তু আমরা একটা সামরিক বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় একটা সরকার দেখলাম, যে সরকারটি 2007 থেকে 2006-7 থেকে 2008 প্রায় একটা লম্বা সময় ধরে সেই সরকারটি ক্ষমতায় থাকলো। নির্বাচনগুলোতে কি আওয়ামী লীগের অবস্থান আমি শেষ করি যে এরকম করলো। তারপরে আওয়ামী লীগ কি করেছে, হাইকোর্টের একটা রায়ের উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে। তো এখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। আমি এই উদাহরণটা এই কারণে টানলাম ইতিহাসের, এই সাম্প্রতিক ইতিহাসের প্রেক্ষাপটে, যে বিএনপি তো দাবি করছে, বিএনপি দাবি করেছিল নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আলোচনা হতে হবে, সেই আলোচনা চলছে। এখন নির্বাচনকালীন সরকার কি হবে সেটা নিয়ে আলোচনার দাবি তুলছে। আমি চাইবো যে এই বিষয়েও আলোচনা হোক, কিন্তু আলোচনার পরে এখন সরকারের কি উচিত হবে বিএনপি যে প্রস্তাব দিবে সবই গ্রহণ করে নেওয়া, বা সেটা কি সম্ভব? তাহলে তো আর একপাক্ষিক হয়ে যায়, তাহলে বিএনপিকে ক্ষমতা, সরকারকে বিএনপির হাতে ক্ষমতাটা ছেড়ে দিতে হবে। তো সেটা তো সম্ভব না। বিএনপিকেও কিন্তু রিয়ালাইজ করতে হবে যে আমরা দাবি তুলছি, সরকার গ্রহণ করবে, সরকার আলোচনা করবে, সরকারেরও একটা প্রস্তাব থাকবে, বিএনপির একটা প্রস্তাব থাকবে, অন্যান্য দলগুলোর প্রস্তাব থাকবে। সকল দলের প্রস্তাবের গুলো বিবেচনায় নিয়েই কিন্তু একটা নির্বাচনকালীন সরকার হবে। তবে একটা ভালো দিক এখানে আছে, সেই ভালো দিকটা হলো কি, যে বিএনপি কিন্তু এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা জোরে সোরে বলছে না, তারা বলছে যে নির্বাচনকালীন একটা সরকার হোক। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালকে ওনার বক্তব্যে গত 2014-এর
নির্বাচনের আগের যে প্রস্তাবটি উনি দিয়েছিলেন, যে আমরা যে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে নির্বাচনকালীন একটা জাতীয় সরকারের, বিএনপিকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কয়টা মন্ত্রণালয় বিএনপি চায় সেটি দেওয়ার কথা বলেছিলেন, এবং বিএনপি নেত্রীকে আলোচনার আহ্বান জানিয়েছিলেন টেলিফোনে, এবং সেই টেলিফোন কনভারসেশন যে কতটা আপনার কদর্য ছিল সেটা আমরা কিন্তু টেলিফোন কনভারসেশন অনলাইনে যখন এসেছে সেটা আমরা দেখেছি। তো সেই কারণে যে আমি যে কথাটি জোর দিয়ে বলতে চাই সেটি হলো যে সরকারের পাশাপাশি যে বিএনপিকেও কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে সামনের দিকে আসতে হবে, যে আমাদের সকলের লক্ষ্য হচ্ছে বিএনপিও তো মানে মানসিকতার পরিবর্তন দেখেন কিনা, বিএনপির মানসিকতার পরিবর্তন এখনো আমি দেখতে পাচ্ছি না সেই পর্যায়ে। বিএনপি দাবি করছে, সরকার গ্রহণ করছে, তো বিএনপির মানসিকতার পরিবর্তন যদি বলতে হয় ওইটুকুই বলতে হবে যে তারা এখনো জোরে সোরে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বলছে না। যেমন আমি আশা করেছিলাম যে আমি আশা করেছিলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে হয়েছে সেই নির্বাচনের পরে বিএনপি হয়তো কোনো বক্তব্য উপস্থাপন করবে না, কিন্তু বিএনপি যখন বিচার বিভাগীয় তদন্তের কথা বলল এই বিষয়টি আমাকে বেশ হতাশ করেছে। কারণ আমরা সবাই জানি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কিন্তু অবকাশ ছিল না যেভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। আমি জানতে চাই যে সবশেষ যে ৫ জানুয়ারি কেন্দ্রিক যে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি, সেই অনুমতি তো বিএনপি পেল না। রাজনৈতিক দল হিসেবে সেই অনুমতি পাওয়ার আমি অবশ্যই মনে করি যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তার সহ সমাবেশ করার অধিকার আছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বিএনপিকে সেদিন সমাবেশ করতে দেয়নি সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রশ্নটা থাকা উচিত, যে তাদের কাছে কি এমন কি কোনো তথ্য ছিল যে বিএনপি সমাবেশ করলে দেশের সন্ত্রাস সহিংসতা হবে। আমি জানি না, কিন্তু আমি মনে করি যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের অধিকার আছে তাদের সভা সমাবেশ করার, সরকারের সমালোচনা করা। অজয় দাশগুপ্ত, এই জায়গায় আপনার মতামত জানতে চাই। প্রথমত হচ্ছে যে একটা সুবিধার দিক আছে যে বিএনপি মাঠের জনসভাতে হোক কিংবা ঘরের জনসভাতে হোক কিংবা প্রেস ব্রিফিংয়ে হোক, প্রতিদিনই কিন্তু তারা প্রেস ব্রিফিং করছে, এবং আমরা গণমাধ্যমে কাজ করি, সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন, বিদেশি মিডিয়া সবাই কিন্তু এটা মানে গুরুত্ব সহকারে এবং উইদাউট এনি সেন্সর বা কিংবা গভর্নমেন্টের দিক থেকেও কিন্তু এরকম কোনো, যেমন ছাত্রদলের সমাবেশে ১ জানুয়ারি ভাষণ দিয়েছেন বেগম খালেদা জিয়া, সেটা কিন্তু সরাসরি কোনো টিভি চ্যানেল বক্তব্য প্রচার করেছে। কাজেই সেই সুযোগগুলো আছে। এখন মাঠের অংশটা হচ্ছে সরকার রেস্ট্রিকশন করছে। সরকার এখন মানে সমস্যাটা হচ্ছে যে বিএনপি অতীতে এই ধরনের মাঠের সুযোগের যথাযথ ব্যবহার করেনি বা অসংগত ব্যবহার করেছে কিংবা সহিংসতা কাজে লাগিয়েছে। সরকারের জন্য উভয় সংকট হচ্ছে, কারণ আইনশৃঙ্খলা বাহিনী তো সরকারই নিয়ন্ত্রণ করে, কাজে আইনশৃঙ্খলা বাহিনী আলাদা করে একটা সিদ্ধান্ত স্বাধীনভাবে কাজ করছে, এটা সবসময় মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তারা ধরে নেবে যে আইনশৃঙ্খলা বাহিনী যা কিছু করছে সবই স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী তাদের পরামর্শ নির্দেশনা অনুযায়ী করছে। সেই সংশয়টা আছে এবং বিএনপি সেই দিক থেকে তাদের বক্তব্যটা তুলে ধরেছে। শফিউল আলম ভূঁইয়া যেটা বলছিলেন যে আওয়ামী লীগের অবস্থান বেশ ইতিবাচক, সংকট নিরসনের জায়গাটাই বিএনপির অবস্থানটা আপনি কেমন দেখেন? তিনি যেমন বলছিলেন বিএনপির অবস্থান ততটা ইতিবাচক নয় যাতে সমস্যার সমাধান হতে পারে। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, তার জনসমর্থন আছে। ওবায়দুল কাদের যেমন বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এইটা না যে সে ক্ষুদ্র রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তার বিপুল জনসমর্থন আছে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে যে বিএনপিকে আনতে হবে, আর বিএনপিও উপলব্ধি করছে যে আমরা আশা করব যে দুইটা ইস্যু বিএনপির জন্য। একটা হচ্ছে যে 2014-15-তে যে পথ তারা অনুসরণ করেছে সেটা নিশ্চয়ই তারা দল যতই বলুক যে আমাদের নামে আওয়ামী লীগ বোমাবাজি করেছে, সেটা মানে কোনো বোকাতেও বিশ্বাস করবে না বিএনপি। এবং তার সঙ্গে যারা করেছে, বিশেষ করে দেশ বিদেশের সর্বত্র যে প্রশ্নটা উঠছে, যে দলটার এতগুলো শীর্ষ নেতা, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, তারপরে কাদের মোল্লা, তারপরে মীর কাসেম, এতগুলো শীর্ষ নেতা যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, হত্যা, ধ্বংস, তারপরে নারী নির্যাতন, এইগুলোর কাজে জড়িত, সেই দলের সঙ্গে নির্বাচনী জোট, আন্দোলনের জোট,
সেটা কিন্তু দেশ বিদেশে সর্বত্র এবং বিএনপির ভেতর থেকেও দাবিটা উঠছে। সেই জায়গা বিন্দু মাত্র তাদের কাছ থেকে সরে আসছে না, এবং যতদিন পর্যন্ত বিএনপি এই জায়গাটা থেকে সরে না আসবে ততদিন পর্যন্ত কিন্তু বিএনপির কাজ সম্পর্কে, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সন্দেহ সংশয় দেশের ভিতরে দেশের বাইরে থাকবে। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি নিউজরুম সংলাপে, আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আমরা বিরতির পরে এসে এই বিষয়গুলো নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। দর্শক, আবারও স্বাগত নিউজরুম সংলাপে। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকার বিষয়ে। আমরা একটু আমাদের চট্টগ্রাম এবং বরিশালে ঘুরে আসতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের চট্টগ্রামের বিভাগীয় প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরী এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন রাহাত খান। নিশ্চয়ই আপনাকে আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। শুরুতে রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে আসতে চাই। চট্টগ্রামের রাজনীতির হালচালের খবর একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ প্লাবন। চট্টগ্রামে আপনারা যেমনটি আলোচনা করছিলেন জাতীয় নির্বাচনমুখী নানা আয়োজন নিয়ে, চট্টগ্রামে বিএনপির কথা যদি বলি, জাতীয় পর্যায়ে বিএনপি নির্বাচনমুখী অবস্থান নিলেও চট্টগ্রামে আভ্যন্তরীণ বিরোধ সহ নানা কারণে বিএনপি যেন এখন রণে ভঙ্গ দশা। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গত 7 বছর ধরে মাঠে নেই। উত্তর জেলা বিএনপির সভাপতি মোসাদের কানেকশন সহ নানা অভিযোগে এখন জেলবন্দি রয়েছেন, এবং মহানগর বিএনপির যে লক্ষ্যমাত্রা ছিল, তারা নতুন একটি 3 সদস্যের কমিটি নাম প্রকাশ করা হলেও নাম প্রকাশ করার পর গেল 4 বছরে 4 মাসে তারা যে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিলেন, সেটি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে তারা অর্জন করতে পারেননি বলে দলীয় নেতা কর্মীরা নিজেরাই স্বীকার করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে চট্টগ্রাম মহানগরের 2 শীর্ষ নেতার অম্লমধুর সম্পর্কের কথা নানাভাবে আলোচিত হলেও তারা কিন্তু একই মঞ্চে বক্তৃতা দিচ্ছেন এবং প্রকাশ্য অতীতের মতো কখনো সাম্প্রতিক সময়ে প্রকাশ্য কোনো বিরোধ কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি। উত্তর জেলা আওয়ামী লীগ অপেক্ষাকৃত চাঙ্গা ভাব রয়েছে, কেননা উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদের সাথে দক্ষিণ জেলার একজন বরেণ্য জননেতা মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অনুসারীদের মধ্যে খানিকটা প্রকাশ্য বিরোধ দৃশ্যমান হলেও উত্তর দক্ষিণ কিংবা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মাঠ পর্যায়ে তারা অনেক বেশি সচেতন এবং সরব রয়েছেন। সব কিছু মিলিয়ে আগামীর রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনকে টার্গেট করে বিএনপি কি পরিমাণ মাঠ গোছাতে পারছেন সেটি কিন্তু অনেকটা আবার তাদের যে জোট, সেই জোটের শরিক দল জামায়াত ইসলামের সাথে তাদের কীরকম সম্পর্ক হচ্ছে সামনের রাজনীতিতে, সেটির উপরও অনেকটা নির্ভর করছে। এবং অত্যাসন্ন যে সার্চ কমিটির কথা নির্বাচনমুখী শোনা যাচ্ছে, সেটি সহ পরবর্তী পদক্ষেপের উপর আগামীর যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কীরকম সুফল ঘরে তুলবে সেটি নির্ভর করছে। অন্যদিকে আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিরোধ চুকিয়ে যদি ঠিকমতো তারা অবস্থান তৃণমূলের সমর্থন আদায় করতে পারেন এবং বিশেষ করে চট্টগ্রামের উন্নয়নকে তারা ফোকাস করে যদি সাধারণ মানুষের সমর্থন আদায় করতে পারেন, তাহলে চট্টগ্রামের যে জোটবদ্ধ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নিঃসন্দেহে জাতীয় নির্বাচন। ধন্যবাদ রিয়াজ হায়দার চৌধুরী। আমরা বরিশালে যেতে চাই, সেখান থেকে যুক্ত রয়েছেন রাহাত খান। রাহাত খান, আপনার কাছে জানতে চাই, কেন্দ্রীয় রাজনীতিতে যে আলাপ আলোচনা চলছে, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকালীন সরকার নিয়ে যে আলাপ আলোচনা চলছে, সেই জায়গাটাই বরিশালে কি ধরনের আশার সঞ্চার হয়েছে কিংবা নেতাকর্মীরা কি বলছেন, আপনার কাছ থেকে এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। জি প্লাবন, আসলে রাষ্ট্রপতির যে সংলাপ এবং প্রধানমন্ত্রীর যে গতকালের যে জাতীয় উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, আসলে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে হবে। আসলে এমন বক্তব্য কিন্তু মানুষের মধ্যে আশা জাগিয়েছে এবং বিশেষ করে যে রাজনীতিতে একটি অচলাবস্থা ছিল, সেটি আসলে রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে সেই অচলাবস্থার অবসান হয়েছে কিন্তু। এবং মানুষ কিন্তু আশা করছে যে আসলে রাষ্ট্রপতি সব দলের সাথে পর্যায়ক্রমে সংলাপ
সংলাপ করছেন এবং সবার মতামতের ভিত্তিতে এমন একটি মানে স্বচ্ছ নির্বাচন কমিশন গঠিত হবে যারা কিনা সবার অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবে এবং এর মাধ্যমেই রাজনীতির যে অচলাবস্থা বা অশনির সংকেত আসলে সেটি দূর হবে। আসলে একটি কথা আপনাকে বলতে চাই যে আজ বরিশাল মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। আসলে সেই বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে 2018 সালের সেপ্টেম্বর অক্টোবরে। আসলে এই সেপ্টেম্বর অক্টোবরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের এখন থেকেই সুসংগঠিত করা এবং জনগণের দ্বারে গিয়ে সমর্থন আদায়ের কথা জন্য তিনি তাগিদ দিয়েছেন। এবং এই যে আজকের যে সভায় কিন্তু আসলে আপনি জানেন যে গত 5 জানুয়ারি বিএনপির সমাবেশে কতিপয় দুর্বৃত্ত হামলা চালিয়েছে। বিএনপি অভিযোগ করেছিল যে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। আজকের যে মহানগর আওয়ামী লীগের যে বর্ধিত সাধারণ সভা, এই সভায় কিন্তু আসলে ওই ঘটনায় যে দলেরই লোক থাকুক না কেন, এমনকি যদি আওয়ামী লীগেরও কেউ জড়িত থাকে তাদেরকে শনাক্ত করে যাতে আইনানুগ ব্যবস্থা না হয় সেজন্য পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে। আমাকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। আপনাদের রিয়াজেদের চৌধুরী এবং রাহাত খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। শুনছিলেন যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ এবং নির্বাচনকালীন সংলাপের যে আলোচনা চলছে এখন পর্যন্ত, সেটি বেশ ইতিবাচক। বিভিন্ন যে চট্টগ্রাম এবং বরিশালের আমাদের সহকর্মীরা যেমনটা বলছিলেন, অনেকক্ষণ মোস্তফা কামাল মজুমদার আপনার কাছে আসেনি। একটা বিষয় আবারও আলোচনা এসেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নেয়ার। নির্বাচন কমিশন যদিও এই বিষয়ে এখন পর্যন্ত সাংবাদিকদের তেমন কিছু জানায়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে তেমনটা বলা হয়েছে যে আগামী যে সংসদ নির্বাচন হবে 2019 সালে, সেই নির্বাচনে যাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার করা হয়। এরই মধ্যে বিএনপি বলেছে যে ইভিএমে ডিজিটাল কারচুপির সুযোগ রয়েছে। এই প্রশ্নে আসার আগে একটু আগে আলোচকবৃন্দ দু একটা কথা বলেছেন, একটু ক্লিয়ার করা দরকার। সেটা হলো যে নির্বাচনকালীন সরকার কি হবে। অবশ্যই একটা চিন্তা ভাবনা সরকারের মধ্যে আছে এবং তারা করবেন, আগেও এরকম প্রস্তাব দিয়েছিলেন। তবে 90 সালে কিন্তু কোনো কেয়ারটেকার সরকারের সিদ্ধান্ত হয় নাই, না হয় নাই। আপনার আবার একটু কেয়ারটেকার সরকারের কোনো সিদ্ধান্ত 91 সালেও হয় নাই। নির্বাচনের পরে এই একই প্রস্তাব এখন আপনার বিতর্কিত একটা রাজনৈতিক দল আপনার অ্যামেন্ডমেন্ট হিসাবে যখন 12th অ্যামেন্ডমেন্ট পাস হয় সাবমিট করেছিল। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি 3 দলই শক্তিশালীভাবে সেটা প্রত্যাখ্যান করেছে ওই কমিটির বাছাই পর্যায়ে। কাজে তখন এরকম কোনো ঐক্যমত্য ছিল না, এ নিয়ে আন্দোলন হয়েছে আপনার তার পরবর্তীতে। এনিওয়ে ইভিএম এর কথা বলেছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তো আওয়ামী লীগ বিএনপি 2 দলই বিভিন্ন সময় আন্দোলন করেছে। এটা হলো 3 জোটের রূপরেখায় ছিল। এটা হলো আপনার ইয়ের পরে, আপনার 93 সালের পরে। জি, তখন থেকে, কারণ যখন আপনার 12th অ্যামেন্ডমেন্টের বিল বাছাই হয় তখন এরকম সুনির্দিষ্ট একটা অ্যামেন্ডমেন্ট একটা দলের তরফ থেকে দেওয়া হয়েছিল। আমরা একটু এখন আসতে চাই আপনি নির্বাচনকালীন সরকার নিয়ে যেটা বলছিলেন। শাহাবুদ্দিন সাহেব যে নির্বাচনটি করলেন ওটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, ওটা কেয়ারটেকার সরকার না। উনি আবার ফেরত গিয়েছিলেন জুডিশিয়ারিতে। এনিওয়ে ইভিএম এর ব্যাপারে ধরেন পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা আছে, অনেক সহজ হয়, আপনার ফলাফলটা তাড়াতাড়ি আসে, আপনার সিম্বল দেখে আপনার টিপ দিলে ভোটটা পড়ে যায়। তবে হ্যাকিংয়ের যে কথাটা বলা হয়েছে এটাও প্রণিধানযোগ্য, কারণ আপনার 2008 সালেই ওই নির্বাচনে ইভিএম চালুর একটা প্রস্তুতি তখনকার নির্বাচন কমিশনের ছিল। শেষ পর্যন্ত চালু ওনারা করেননি। দেখা গেলো বুয়েটের যে এক্সপার্টরা ইভিএম মেশিনটা আমাদের উপযোগী করে তৈরি করেছিলেন, এটার বাদবাকি যা ছিল এটাকে বেশি করে ম্যানুফ্যাকচার করা এবং চালু করা। কিন্তু আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন এক্সপার্ট আমাদের বেশ কিছু সম্পাদকের সামনে একদিন কথোপকথনের মধ্যে বসা হয়ে গেল। দেখা গেল যে যদি কারো মানে ইচ্ছা থাকে, আপনার অন্যরকম ইচ্ছা থাকে, এটাকে ম্যানিপুলেট করা সম্ভব। অথবা বাইরে থেকে আপনার যেমন কম্পিউটারকে আপনি দিয়ে ইনফ্লুয়েন্স করতে পারেন, ভাইরাস দিয়ে ইনফ্লুয়েন্স করতে পারেন, ওইটুকু করতে পারেন ইচ্ছা করলে, বিকজ ইটস অ্যান ইলেকট্রনিক মেশিন।
যদি নির্বাচন কমিশন অতটা শক্তিশালী হয় এবং প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে ইভিএমগুলো অন্য কেউ কোনোভাবে ইনফ্লুয়েন্স করবেন না বা কোনোভাবে আপনার ইলেকট্রনিক কোনো ইনফ্লুয়েন্সিং সিগন্যালের মধ্যে পড়বে না, কিভাবে পাওয়া যাবে এটা নিশ্চিত করতে না পারেন, তাহলে এটা চালু না করাই ভালো। সেই জন্যই তারা ছিলেন। এখন যদি নির্বাচন কমিশন, সরকার এবং সব রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে যাবেন এবং তাদের পছন্দ মতো নির্বাচন কমিশন এবং নির্বাচন যারা কন্ডাক্ট করবেন তাদের উপর তাদের সম্পূর্ণ আস্থা সৃষ্টি হয়, তাহলে ইভিএম এর কোনো মানে এখন বিকল্প নাই। এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাই, শর্তভাবে আমাদের শেষ করতে হবে। একটু জানতে চাই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন তো মানে অনেকদিন ধরেই ব্যবহার হচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ব্যবহার হচ্ছিল, সেটা একেবারে বন্ধ, মানে পেছনের পথে আর কি ইভিএম। এখন কতটা সম্ভব মনে করেন? না, যেমন ধরেন আপনার যদি মনে থেকে থাকে জোট সরকারের আমলে খালেদা জিয়া কিন্তু আপনার ওই যে ওই ইয়েতে আপনার সাবমেরিন কেবলে যুক্ত হতে চাননি, যে যুক্ত হলে দেশের ডেটা তথ্য সব চুরি হয়ে যাবে, যার ফলে কিন্তু আমরা তথ্য প্রযুক্তিতে অনেক পিছিয়ে গিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে সেই জায়গাটা, সেই গ্যাপটা পূরণ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখন ডিজিটাল মেশিনে হ্যাকিং হতে পারে, এটা সত্য, কিন্তু হ্যাকিংকে প্রতিরোধ করার ক্ষমতাও তো আছে। যে এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো আমরা ব্যবহার করতে চাই, সেখানে যদি আপনার হ্যাকিং প্রতিরোধক ব্যবস্থা থাকে, এগুলোকে যদি হ্যাক করা না যায় বা হ্যাক করা গেলে যাতে কাউন্টার মেজার নেওয়া যায়, তাহলে ইভিএম তো আমরা ব্যবহার করতে পারি। আর উন্নত দেশগুলোতে ধরেন আমরা যদি উন্নত দেশে পরিণত হতে চাই, তাহলে তো তথ্য প্রযুক্তি সব জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে, এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের সুফল আছে অনেক। ধরেন ভোট কাউন্টিং দ্রুত হয়ে যাবে, তারপর ভোট দেওয়াও সহজ। তো সেক্ষেত্রে আপনার বরং এই ডিজিটাল ভোটিং মেশিনেই যাওয়া উচিত, তবে সিকিউরড মেশিনের মধ্য দিয়ে, কারণ আমাদের নির্বাচন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়াকেও তো আপনার আধুনিক করতে হবে। এখানেও তো সেই আস্থার জায়গাটাই সেই প্রশ্নটাই থাকছে, কারণ বিএনপি বিশ্বাস করতে পারছে না। না, বিশ্বাস করতে না চাইলে তো সমস্যা। কারণ হচ্ছে এটা সত্য যে ডিজিটাল কেন, যে কোনো প্রযুক্তিতে আপনার পেপার ব্যালটেও তো আপনার ভোট কারচুপির সুযোগ আছে, তো ই ভোটিং মেশিনেও আপনার হ্যাকিং হতে পারে। তো হ্যাকিং প্রতিরোধ করার ব্যবস্থা রেখে ই ভোটিং মেশিন করা যেতে পারে। একেবারে শেষ লাইন যদি আপনি একটু যোগ করেন এই জায়গাটায়। যেতে হবে আমাদের এইটা নিয়ে, মানে আস্থার জায়গাটা সিদ্ধান্ত তো নির্বাচন কমিশন নেবে, নির্বাচন কমিশন নেবে, রাজনৈতিক দল তো মতামত দিতে পারে, নির্বাচনে অংশ নেবে তো রাজনৈতিক দলগুলো, প্রার্থী হবে তাদের, স্বতন্ত্র থাকতে পারে, কিন্তু মূল তো হচ্ছে ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলো, দেশ পরিচালনা করবে বা বিরোধীদের আসনে বসবে রাজনৈতিক দল, তাদের মত নিতে হবে। কিন্তু এই বিজ্ঞানকে, আধুনিক তথ্য প্রযুক্তি হ্যাকিং হয়, এটার জন্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং কোনো প্রধান রাজনৈতিক দল তাদের এই যুক্তিতে হ্যাকিং হবে, এই যুক্তিতে মানে বিরোধিতা করা অনুচিত। বরং যদি হ্যাকিং বা এই ধরনের সমস্যা আসতে পারে, এটা ধরে নিয়ে কিভাবে তার মোকাবেলা হবে, সেইগুলো নিয়ে আলোচনায় বসতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর শফিউল আলম ভূঁইয়া, মোস্তফা কামাল মজুমদার, অজয় দেশগুপ্ত, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ নিউজরুম সংলাপে এসে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজরুম সংলাপ। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।